আসসালামু আলাইকুম। এসএসসি 8 জনের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমি রাফি। আজকে আমরা শিখব হিস্টোরি চ্যাপ্টার 3। তো এসএসসি যে 8 জনের যে শিক্ষার্থীরা আছে, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো এরা কিন্তু ক্লাস নিতে চায় না বা এদেরকে অবহেলা করে, কিন্তু আমরা সেটা করিনি। আমরা শুধু 8 জনের জন্যই ক্লাসগুলো রেখেছি। তো আজকে এসএসসি 27 থেকে 28 ব্যাচের জন্য এই যে হিস্টোরি যে বইটা আছে তার চ্যাপ্টার 3টা পড়ব। হিস্টোরি চ্যাপ্টার 3 তোমরা কতটুকু পারো আগে থেকে সেটা তোমাদের আমরা কমেন্টে বলো। আমরা হিস্টোরি চ্যাপ্টার 3 আজকে এক ক্লাসেই শেষ করে দিব। তো হিস্টোরি চ্যাপ্টার 3 নাম হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। তাহলে প্রাচীন বাংলার জনপদ এই যে অধ্যায়টা আছে এটা আমরা এক ক্লাসেই শেষ করে দেব। তো পুরো ক্লাসটা আমাদের সাথে দেখো। এই যেটা বললাম, তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। এক নম্বরে আছে প্রাচীন সীমারেখা। প্রাচীন সীমারেখা ও বাংলার ভৌগোলিক যে বৈশিষ্ট্যটা আছে এইটা আছে আমাদের প্রাচীন বাংলা জনপদের অন্তর্ভুক্ত। এটাই আমরা এখন দেখব। ভৌগোলিক সীমানা। তো প্রাচীন বাংলার জনপদটা আছে, এর ভৌগোলিক সীমানা আছে। এই ভৌগোলিক সীমানাটা হচ্ছে প্রাচীনকালে বাংলা বর্তমানের মতো একক বা অখণ্ড ছিল না। তাহলে প্রাচীনকালে আগেরকার সময়ে যে বাংলাটা ছিল সেটা কি বর্তমানের মতো, বর্তমান কিন্তু একক একটা রাষ্ট্র, কিন্তু তখন কি অখণ্ড ছিল না। তখন কি ছিল, এর বাংলাদেশের উত্তরে কি ছিল বঙ্গ, আগে তো বাংলাদেশ ছিল না, বঙ্গ ছিল। এই বঙ্গটার একই ছিল বলতো, বাংলার বর্তমানে কি উত্তরে হিমালয় ছিল। তাহলে কি বর্তমানে যাওয়া আগে হতাম, বাংলায় উত্তরে কি ছিল হিমালয়, দক্ষিণে কি ছিল বঙ্গোপসাগর, এবং প্রধান নদ নদীগুলো কি বাংলাদেশে মোট 700টি নদ নদী কি জালের মতো ছড়িয়ে ছিটেছে, তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। এখানে যে মেইন যে নদীগুলো আছে সেটা হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা ও করতোয়া। এই দ্বারাগুলো অঞ্চলগুলো দ্বারা পরিবেষ্টিত ছিল। এই যে অঞ্চলগুলো ছিল এইগুলা বাংলা দ্বারা পরিবেষ্টিত ছিল। এরপরে ইতিহাস ও জীবনযাত্রায় ভৌগোলিক প্রভাব। তো ইতিহাসটা যে আছে, এই যে ভৌগোলিক একটা প্রভাব আছে এটাই এখন দেখবো। চলো, নদ নদী এবং উর্বর সমভূমির কারণে এখানে কৃষিভিত্তিক সমাজ ও নদী পথের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে কিসের জন্য নদ নদী, কোন কারণের জন্য এখানে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে? নদ নদী এবং উর্বর সমভূমির কারণে এখানে কৃষিভিত্তিক সমাজ ও নদী পথের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে নদ নদীর কারণে এখানে কৃষিভিত্তিক সমাজ এবং ব্যবসা যে নদী পথের যে যোগাযোগ ব্যবস্থা এটা গড়ে ওঠে। এরপরে আবহাওয়া ও ঋতু বৈচিত্র্যের কারণে এই অঞ্চলের মানুষ সংগ্রামী হয়ে ওঠে। তাহলে এই বাংলার যে অঞ্চলের যে মানুষটা কেমন ছিল? সংগ্রামী হয়ে উঠছিল। কারণ কি, এখানে ঋতু বৈচিত্র্য যে ছিল এর কারণে মানুষ সংগ্রামী হয়ে ওঠে। প্রাকৃতিক অবস্থান বহুকাল ধরে বহিরাগত শত্রু থেকে দেশকে রক্ষা করতে সাহায্য করছে। তাহলে প্রাকৃতিক যে অবস্থা আমাদের এই প্রাকৃতিক অবস্থানটাই আমাদেরকে দেশকে সুরক্ষা দিয়েছে। এরপরে আছে 2 নম্বর জনপদের ধারণা। তো প্রাচীন বাংলায় অনেক জনপদ ছিল। এই জনপদে এখন ধারণাটা দেখবো আমরা। প্রাচীন যুগে বাংলা ছোট ছোট অনেকগুলো অংশে বিভক্ত ছিল। তাহলে বাংলা কি ছিল? অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল এবং স্থানীয়ভাবে শাসিত হতো। এই ছোট ছোট যে রাষ্ট্রগুলো ছিল এগুলো কি হয়? স্থানীয়ভাবে শাসিত হতো। প্রাচীন বাংলার এই কৃষি নির্ভর ছোট ছোট জনবসতিগুলো বলা হয় জনপদ। তাহলে জনপদ কাকে বলে বলতো? জনপদ হচ্ছে প্রাচীন বাংলার ছোট ছোট যে কৃষি নির্ভর জনবসতিগুলো ছিল তাকেই বলা হয় জনপদ। তোমরা যদি আমার পেছনে যে স্লাইডটা দেখা যাচ্ছে এই স্লাইডটা যদি দেখতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো স্লাইড চাই, আমরা কমেন্টে তোমাদের কি স্লাইড লিংকটা দিয়ে দিব। এরপর দেখে 3 নম্বর, 1 2 শেষ, এখন 3 নম্বরে কি আছে? প্রাচীন বাংলার প্রধান জনপদ সমূহ মানচিত্র ও অবস্থান। তাহলে এই প্রাচীন বাংলার যে প্রধান যে
আমরা সবগুলো জনপদ তো পড়তে পারবো না, প্রধান যে জনপদগুলো আছে সেগুলো পড়বো। এর মধ্যে একটা আছে গৌড়। ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর পশ্চিম অংশে এটি গড়ে ওঠে। তাহলে গৌড় কি কোথায় গড়ে ওঠে? ষষ্ঠ শতক। কত শতকে? এটা মনে রাখা লাগবে যে গৌড় ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর পশ্চিম অংশে গড়ে ওঠে এবং সপ্তম শতকে রাজা শশাঙ্কর সময় এর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তাহলে ষষ্ঠ শতকে গৌড় গড়ে ওঠে। সপ্তম শতকে কার সময়কালে রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? রাজা শশাঙ্কের সময়। এখন আরেকটা এমসিকিউ আসতে পারে যে রাজা শশাঙ্কের সময় গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। বর্তমান জেলা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ। তাহলে কর্ণ সুবর্ণ এখন নাম চেঞ্জ হয়ে হয়েছে কি বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। এরপরে পরবর্তীকালে মালদহ জেলার লক্ষ্মণাবতীকেও গৌড় বলা হতো। পরবর্তীতে কর্ণ সুবর্ণের পর মালদহ জেলা যে লক্ষ্মণাবতী ছিল এই জেলাকেও গৌড়ের রাজধানী বলা হতো বা গৌড় বলা হতো। এরপরে আমরা বঙ্গ। আমরা গৌড় দেখলাম জনপদটা, এখন দেখব বঙ্গ। বঙ্গ এগুলো সব যে গুরুত্বপূর্ণ যে জনপদগুলো সেগুলো বলেছে। এটি একটি অতি প্রাচীন জনপদ। বঙ্গ কি একটা অত্যন্ত প্রাচীন জনপদ, এটা যা বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ছিল। তাহলে এই বঙ্গ জনপদটা কোথায় অবস্থিত ছিল? বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। প্রাচীন শিলালিপিতে এর দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। কয়টি? দুইটি। প্রাচীন শিলালিপিতে কয়টি অংশ পাওয়া যায়? দুইটি, বিক্রমপুর ও নাব্য। তাহলে কোন দুইটি অঞ্চলের নাম পাওয়া যায় বলতো? বিক্রমপুর একটা, নাব্য আরেকটা। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালী এর অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই যে বিক্রমপুর ও নাব্য এগুলো কোন কোন জেলার অন্তর্ভুক্ত ছিল? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালী এর অন্তর্ভুক্ত ছিল। এরপর আমরা একটা দেখি বরেন্দ্র। তাহলে আমরা কি দেখেছি? বঙ্গ দেখলাম একটু আগেই, এই যে বঙ্গ দেখেছি। এরপর এখন আমরা কি দেখব? তারপরটা এই যে বরেন্দ্র। বরেন্দ্র কি? এটি উত্তরবঙ্গের একটি জনপদ। এই বরেন্দ্র কোথাকার জনপদ? উত্তর নাকি দক্ষিণ? উত্তরবঙ্গের, যা পূর্ণের একটি অংশ জুড়ে ছিল। বগুড়া, দিনাজপুর, রাজশাহী ও পাবনা জেলার অনেক এলাকা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত ছিল। তাহলে বরেন্দ্রভূমি বিস্তৃত ছিল কোথায় কোথায়? বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং পাবনা জেলা অনেক এলাকা জুড়ে বিস্তৃত। বরেন্দ্র বলেছি, আমি টাইপিং মিস্টেক হয়েছে, তার জন্য সরি, আমি দেখে নিব। ওকে, এরপরে আমরা দেখবো পরের যে কোন টপিকটা আছে, কোন গৌরবটা আছে, এবার তাম্রলিপ্ত। তাহলে আমরা কয়েকটা করছি, আমরা যে জনপদগুলো পড়ছি এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমাদের যে হিস্টোরি বা অন্যান্য যে অধ্যায় আছে চ্যাপ্টার 1, 2 বা প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ক্লাস এসএসসি আর্টসের প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল এসএসসি আর্টজন এবং ফেসবুক পেজে আছে, লার্নিং থেরাপি পেজে আছে, সব আছে, তোমরা দেখে নিবা। আমাদের কোর্সও রয়েছে, তোমরা যদি আমাদের কোনো অনলাইন কোর্সও করতে দিতে পারো, সমস্যা নেই। এরপর তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে অবস্থিত একটি জনপদ। তার তাম্রলিপ্ত কোথায় অবস্থিত? কোন জনপদে? হরিকেলের দক্ষিণে। তাহলে হরিকেলের দক্ষিণে অবস্থিত একটি জনপদ, যার প্রাণকেন্দ্র ছিল বর্তমান মেদিনীপুর জেলার তমলুকে। তাহলে কোথায় অবস্থিত ছিল? বর্তমানে মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত ছিল। সপ্তম শতক থেকে এটি দ্বন্দ্বভুক্তি নামে পরিচিত হয়। তাহলে দ্বন্দ্বভুক্তি নামে কি পরিচিত হয় কোন জনপদটা? তার নাম ছিল তাম্রলিপ্ত। কত শতকে? সপ্তম শতকে। চন্দ্রদ্বীপ, অনেকটা শেষ হলো। এখন চন্দ্রদ্বীপ প্রাচীন বাংলায় একটি ক্ষুদ্র জনপদ। তার চন্দ্রদ্বীপ কি? প্রাচীন যে বাংলা ছিল তার একটি ক্ষুদ্র জনপদের নাম ছিল চন্দ্রদ্বীপ, যার মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল না। তাহলে চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল না বর্তমান বরিশাল জেলা। তার চন্দ্রদ্বীপ কোথায় অবস্থিত ছিল? বর্তমানে বরিশাল জেলায়। ওকে, প্রাচীন বাংলার জনপদের অনুসন্ধানের গুরুত্ব। প্রাচীন বাংলার যে জনপদগুলো ছিল এগুলো কেন আমরা অনুসন্ধান করব, এগুলোর খোঁজ কেন নিব আমরা, এইটাই হচ্ছে গুরুত্ব। দেখবো আমরা জনপদগুলো থেকে প্রাচীন বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা এবং রাজনৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রাচীন বাংলায় তখন কোনো কেন্দ্রীয় বা রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকরা একাধিক জনপদ দখল করে শাসন করতেন। তাহলে তখন কি ছিল? কোনো রাজনৈতিক দল ছিল না।
তো প্রাচীন বাংলার যে শক্তিশালী যে শাসকরা ছিল তারা তাদের নিজ ইচ্ছা মতো একাধিক জনপদ কি দখল করে নিত। ওকে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করো, আমি অ্যানসার রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তোমার কোন টপিকের উপর ক্লাস চাও সেটা আমরা দিয়ে দিব। তাহলে দেখলাম যে আমাদের চ্যাপ্টার 3 অধ্যায়টি শেষ হয়ে গিয়েছে। তো পুরো ক্লাস জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ওই ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার দিবা, তোমাদের গ্রুপে অ্যাড দিয়ে দিবা। আমাদের যে কোনো টপিকের উপর মানে তোমাদের জন্য সব টপিকের উপর ক্লাস দিচ্ছে, তোমরা দেখে নিবে। ওকে, ধন্যবাদ।